আপনারা দেখতেছেন এই প্রকৃতির মাঝে এসে যখন আমরা রাজনীতির কথা বলি, সমাজনীতির কথা বলি, ইনসাফ এবং সংস্কারের কথা বলি, তখন অনেকটাই সুশীল সমাজ এবং সুশীল কুশীল মানুষদের উৎপীড়নের কারণ হয়ে যায়। ধরেন এই বাংলাদেশের প্রেক্ষাপটে আমি আপনার অক্সফোর্ড বা হার্ভার্ড বিশ্ববিদ্যালয় বা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া করে এসে হঠাৎ করে এই বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পেলাম। তখন আমি চিন্তা করব যে বাংলাদেশের সবগুলো বিষয়গুলোর ভিতরে যে সমস্ত সংস্কার এবং ইনসাফের কথা আছে সেইগুলোকে 100% ওয়ার্কেবল করার জন্য, সেইগুলোকে 100% ফাংশনেবল করার জন্য। যখনই আমি এই জিনিসগুলো করতে গেলাম তখনই আমি দেখতে পারলাম যে বিরোধী দল যতটা না আমার বিরোধিতা করতেছে তার চেয়েও বেশি বিরোধিতা করতেছে আমার সরকারি দল। যখন প্রথম দায়িত্ব নিলাম, দায়িত্ব নেওয়ার পরে হয়তো দেখলাম যে আমি কোনো একটা খাতে, বিদ্যুৎ খাত বা রোড সাইড সেক্টর বা কোনো একটা সেক্টরে পরিবর্তন আনার জন্য কোনো একটা আইন বা কোনো একটা নীতি পদ্ধতি প্রণয়ন করতে গেলাম, তখনই দেখা গেল আমার সরকারি দলের মধ্যেই, আমার যে দল সেই দলের মধ্য থেকেই এক শ্রেণীর মানুষ বিভিন্ন ধরনের চাঁদাবাজি, বিভিন্ন ধরনের কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল। তাদের চাঁদা ভাগ বাটোয়ারা দেখা গেল আটকে গেল। সেই পর্যায়ে গেছে দেখা গেল যে ওই সমস্ত মানুষগুলো, আমার দলের মানুষগুলোই আমাকে এসে বিরোধিতা করা শুরু করছে। এরপর দেখা গেল যে যে সমস্ত জায়গায় থেকে চাঁদাবাজি হয়, দুর্নীতি হয়, সন্ত্রাসের কাজকর্ম হয়, সেই সমস্ত জায়গায় আমি বিভিন্ন ধরনের প্ল্যান সেট করা শুরু করলাম। তখনও দেখা গেল যে আমার সরকারি দলের লোকগুলোই সেই সমস্ত বিষয়গুলো এসে প্রোটেক্ট করা শুরু করছে। সেই সমস্ত বিষয় আমার কাছে তথ্য দেওয়া শুরু করছে যে আপনি যদি এই কাজটা করেন, আপনি যদি এই ধরনের নীতি পদ্ধতি প্ল্যানকে সমাজের মধ্যে, দেশের মধ্যে বাস্তবায়ন করতে চান, তাহলে আমাদের দল চলবে কীভাবে। এখন প্রশ্ন করা হলো যে আপনি তো একজন এমপি, আপনি তো একজন মন্ত্রী হয়েছেন, আপনার তো যে স্যালারি আসে, আপনার যে রেমিউনারেশন আসেন, সেটা দিয়ে আপনার চলার মতো কথা। তখন আমার দলের লোকগুলোই দেখা গেলো বুরুজ কেন শুরু করলো, যারে বেটা 5 বছরের এমপি হয়েছি, এই 5 বছরের মধ্যে যদি আপনি ইনকাম না করতে দেন, আপনি যদি আমাকে সচ্ছলভাবে দুর্নীতি না করতে দেন, তাহলে আমার পরবর্তী রাজনীতি বা পরবর্তী ইলেকশনটা হবে কিভাবে। এরপরে আমি দেখলাম যে আমি প্রধানমন্ত্রী হিসেবে যে সমস্ত বিষয়গুলো সমাজ এবং দেশের মধ্যে বাস্তবায়ন করতে চাই, তার জন্য সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে সরকারি প্রতিষ্ঠান। সরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে আমার দলের লোকগুলো এসে বলতেছে আমার আইজি লাগবে, আমার ডিআইজি লাগবে, আমার পুলিশের এসপি লাগবে, আমার উপজেলার প্রধানদের লাগবে। তখন আমি হয়তো সংস্কার এবং ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করার জন্য চিন্তা করলাম যে না, একটা রেশিও অ্যানালাইসিস করে সব দল মত নির্বিশেষে সকলের মধ্য থেকে যদি একটা পার্সেন্টেজ আকারে আমরা এইখানে লোকগুলোকে নিয়োগ দিতে পারি, জনপ্রশাসনের মধ্যে আনতে পারি, বিভিন্ন লেভেলগুলোতে দপ্তর, অধিদপ্তর বিভিন্ন জায়গায় সেট করতে পারি, তাহলে হয়তো জাস্টিস প্রতিষ্ঠা করা সম্ভব হবে। যেহেতু দলীয় লোক মানুষের মধ্যে এক ধরনের বিতৃষ্ণা সৃষ্টি করে যে সে দলীয় এজেন্ডা বাস্তবায়ন করার জন্য কাজ করছে। আমি এই ক্ষেত্রেও যা দেখলাম যে আমি যদি এটাও করি তাহলে দেখা যাচ্ছে আমাকেও হত্যাকাণ্ডের শিকার হতে হচ্ছে, বা আমি দলীয় যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তের বিরোধিতার মুখে পড়ছি। এরপরে আমি দেখতে গেলাম যে তারা আমাকে বিভিন্নভাবে পদচ্যুত করার জন্য আমাকে পদলেহন করা শুরু করলো, আমার চারপাশে চাটুকারিতা করা শুরু করলো। এক পর্যায়ে দেখা গেল যে আমার ব্যক্তিগত জীবন নিয়ে তারা আলাপ আলোচনা করা হলো। কারণ আমরা জানি যে আপনি কোনো মানুষকে যদি ফাঁসাতে চান, কোনো মানুষকে যদি হ্যাং আউট করতে চান, হ্যাংয়ের মধ্যে করতে চান, তাহলে তাকে গিভ হিম এ ব্ল্যাক নেম অ্যান্ড হ্যাং হিম। তখন দেখা গেলো আমার প্রেম প্রীতি নিয়ে কথা হচ্ছে, আমার দ্বিতীয় বিয়ে, তৃতীয় বিয়ে, চতুর্থ বিয়ে নিয়ে কথা হচ্ছে। অর্থাৎ এই যে উদাহরণগুলো টানলাম, এই উদাহরণগুলোটা বাংলাদেশ সমাজের মধ্যে, বাংলাদেশের দেশের মধ্যে একটা কমন চিত্র। যেই ছেলেটা সংস্কারের জন্য কথা বলবে, ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য সৎ কথা বলবে, দেখবেন সে সবসময় বিরোধিতা করবে, বিরোধিতার মধ্যে পড়বে ওই সমস্ত মানুষগুলোর দলের মধ্য থেকে, অর্থাৎ সরকারি দলের মধ্য থেকে সে সবচেয়ে বিরোধিতা করবে। কী কারণে? সরকারি দলগুলো মনে করে যে আমাদের দল ক্ষমতায় এসেছে, আমরা আজকে লুটেপুটে খাবো, 5 বছরের জন্য আমরা আখের গোছাবো। এ লার্জ স্কেলের যে মানুষগুলো আছে তারা যে বঞ্চিত হচ্ছে, তারা যে ডিপ্রাইভড হচ্ছে, সেগুলো নিয়ে তারা চিন্তা করতে পারে না। এই কারণে বাংলাদেশের মধ্যে যারা সংস্কার নিয়ে কথা বলে, যারা সংগ্রামের কথা বলে, যারা ন্যায়ের কথা বলে, সেই সমস্ত মানুষগুলোই নিষ্পেষিত হয়। আপনি সে যে দলেই আপনি বিলং করেন, ওই দলের মধ্য থেকেও যদি আপনি ভালো কাজগুলো করতে চান, সমাজ এবং দেশ রক্ষার জন্য করতে চান, তাহলে আপনিই দেখবেন বিভিন্ন ধরনের ঝামেলার মধ্যে পড়তে যাবেন। সুতরাং সমাজকে যদি বিনির্মাণ করতে চান,
ইনসাফ ভিত্তিক সমাজ যদি লড়তে চান, তাহলে বাংলাদেশের যে 20 কোটি মানুষ, এই 20 কোটি মানুষের মধ্যেই অ্যাওয়ারনেস সৃষ্টি করতে হবে। যখন আপনি দেখবেন আপনার দলের একজন ব্যক্তি প্রধানমন্ত্রী হয়েছে, আপনার দলের একজন মানুষ কাঙ্ক্ষিত লেভেলে গেছে, সেই লোকটাকে আপনি বিভিন্ন ধরনের অজুহাত দিয়ে, বিভিন্ন ধরনের চামচামি করে, বিভিন্ন ধরনের ফাইল টাইল ঠেকিয়ে আপনি ইনকাম করতেছেন, তার ইমেজটাকে আপনি ব্যবহার করে। এভাবেই কিন্তু আমাদের সমাজের যে নীতি, সেই নীতিকে বিনষ্ট করা হয়। সুতরাং আমরা যদি সত্যিকার অর্থেই 20 কোটি মানুষের লক্ষ্যে, 20 কোটি মানুষকে সঠিক পথে আনতে চাই, সঠিক পথ দেখাতে চাই, তাহলে আমাদের এই যে ব্যক্তি স্বার্থ, এই যে দলীয় স্বার্থ, এই স্বার্থগুলোকে জলাঞ্জলি দিতে হবে প্রথমে। যদি এগুলো দিতে পারি, তাহলে দেখবেন বাংলাদেশের যে লেভেলে চাকরি করতেছে, যে লেভেলে কাজ করতেছে, সেই লেভেলের যে কাজের যে মর্যাদা, সেই মর্যাদা, উপযুক্ত মর্যাদা সে পাবে। যদি এইটা আপনি নিশ্চিত করতে পারেন, তাহলে সমাজের মধ্যে যেই সমস্ত সংস্কারের কথা, ইনসাফ ভিত্তিক কথা, সেই সমস্ত কথাগুলো কিন্তু বারংবার ফুটে উঠবে। আপনি আপনার দলীয় লোককে, দলীয় প্রধানমন্ত্রীকে দিয়ে বা দলীয় প্রেসিডেন্টকে দিয়ে, দলীয় আপনার প্রশাসনে যারা আছে তাদেরকে দিয়ে আপনার যে এজেন্ডা, এই এজেন্ডাগুলো বাস্তবায়ন যখনই করতে যাবেন, তখনই কিন্তু সমাজের মধ্যে যে ইনসাফ ভিত্তিক কথাবার্তা, সেই কথাবার্তাগুলো রহিত হয়ে যাবে। আজকে দেখেন, যারা এমপি ইলেকশন করে, যারা চেয়ারম্যান ইলেকশন করে, যারা কাউন্সিলর ইলেকশন করে, তারা দেখবেন যে আপনি যেখানে ইলেকশন করতে লাগবে 5 লাখ টাকা, সেখানে এই ইলেকশনের খরচ করতেছে তারা 50 লক্ষ টাকা। আপনার কি মনে হয়, সে যদি সৎ ব্যক্তি থাকো, সে যদি সৎ নেতৃত্বের কথা চিন্তা করতো, তাহলে তো সেই 5 লাখ টাকার ইলেকশন কখনোই 50 লাখ টাকাতে করতে পারতো না। সুতরাং সবার আগে আমাদের লোভ সংবরণ করতে হবে। আমরা দলীয় লোককে যেভাবে সেট আপ করতে চাই, সেই সমস্ত সেট আপটা যদি বিরোধী দলের ক্ষেত্রে প্রযোজ্য হয়ে থাকে বা অন্যান্য দলের ক্ষেত্রে প্রযোজ্য করতে পারি, তাহলে দেখবেন আমরা যে আমাদের যারা চাকরিজীবী আছে, আমলাতন্ত্র আছে, বা একবারে ন্যূনতম লেভেলে যে ছেলেটা চাকরি করতেছে, তারও কিন্তু সঠিক ন্যায্যতার মূল্যে তার একটা বেতন হবে, এবং সে এই বেতন দিয়ে তার জীবন নির্বাহ করতে হবে, যেহেতু তাকে করাপশন ফেস করতে হবে না। সুতরাং যদি আমরা প্রত্যেকটি মানুষকে এই অ্যাওয়ারনেসের মধ্যে আনতে পারি, তাহলেই দেখবেন আমাদের দেশের মধ্যে, আমাদের সমাজের মধ্যে যে আমরা ইনসাফ প্রতিষ্ঠা করতে চাই, সেই ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। সুতরাং আসুন আমরা সকলে মিলে, আমরা যেখানেই দেখব যে সংস্কার বিরোধী কাজ হচ্ছে, যেখানেই দেখব ইনজাস্টিস হচ্ছে, সেই সমস্ত ইনজাস্টিসের পক্ষে আমরা কথা বলবো, সেই সমস্ত ইনজাস্টিসের বিপক্ষে আমরা কথা বলবো। যদি এগুলো ঠিকঠাক করতে পারি, তাহলে আমাদের সত্যিকার অর্থে যে বাংলাদেশ গড়ার কথা ছিল, সেই বাংলাদেশ গড়তে পারবো বলে আমরা বিশ্বাস করি।